লুকোনো ভালোবাসা ষষ্ঠ পর্ব। সকালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। দুচোখ লাল হয়ে আছে আমার। রাতে ঘুম না হওয়ায় শরীরটাও খুব ক্লান্ত দেখাচ্ছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলাম। শরীরটা একটু হালকা এখন লাগছে। এখন 7টা বাজে। কাপড় গোছাচ্ছি আমি। বাবা, মা, মামা, মামি তারা নাস্তা শেষে এখন গল্পে মেতে উঠল। কাপড় গোছানো শেষ হলেই অনুভব করলাম কেউ একজন এসে আমার পেছন থেকে জড়িয়ে ধরেছে আমাকে। তার স্পর্শে বারবার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে আমার। আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আবার কি মনে করে আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি তার দিকে ঘুরে তাকালাম। তার কাছাকাছি গিয়ে বললাম, আমায় মিস করবেন? সে কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি বুঝে নিলাম সম্মতি নীরবতার লক্ষণ। নীরবতাই সম্মতির লক্ষণ। আমি আবার বললাম, আমি খুব মিস করব কিন্তু আপনাকে। কষ্টও হবে কিন্তু আমার। চলুন না আমার সাথে, ওখানে গিয়ে কয়েকদিন থেকে আসবে। আরশি আর হৃদের মাঝে এই একটাই পার্থক্য। হৃদ ভালোবাসলেও নিজের আবেগ কন্ট্রোল করতে পারে, আর আরশি একটুতেই নিজের সমস্ত আবেগ এলোমেলো করে ফেলে। খুবই আবেগী সে। আজ থেকে আপনাকে আর কেউ জ্বালাবে না, কেউ বিরক্ত করবে না। খুব স্বাধীনভাবে আগের মতন করে থাকতে পারবেন আপনি। আমার কথা শুনে সে কিছু বলল না। চুপচাপ রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই আমি তার হাত ধরে নিলাম। তার দিকে চেয়ে বললাম, গতকালকের মতন আমাকে একটু জড়িয়ে ধরবেন প্লিজ। সে এখনও কিছু বলল না, চুপচাপ এসে আমাকে জড়িয়ে ধরল। কপালে আলতো করে চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিও, হ্যাঁ? আর আবেগকে একটু কন্ট্রোল করতে শেখো, না হলে এত আবেগ তোমাকে শুধু ডিপ্রেশনের দিকেই কিন্তু নিয়ে যাবে। পরীক্ষাটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেবে, আর এরপরে একেবারের জন্যই কিন্তু তোমাকে আমার জীবনে নিয়ে আসবো। তখন কিন্তু কোনো ছাড়াছুড়ি নেই। আর কিছু না বলেই হৃদ ভাইয়া চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমি তার দিকে চেয়ে আছি। ইচ্ছে করছে জীবনটা এখানেই থামিয়ে দিতে। আমার বাবা মায়ের কোনো পার্সোনাল গাড়ি নেই, দূর রাস্তা বাসেই চলাচল করে তারা, তাই আগে থেকেই বাসের টিকিট কেটে রেখেছিল। মামা বলেছিল ড্রাইভারকে বলে বাড়ি অবধি পৌঁছে দিতে, কিন্তু বাবা রাজি হলেন না। তার টিকিট আগে থেকেই কাটা আছে। বাসা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম আমরা। হৃদ ভাইয়া গাড়ি করে বাস স্টপ পর্যন্ত নিয়ে গেল। আমি বাবা মায়ের সাথে দাঁড়িয়েছিলাম। বোরকা হিজাব, হাতে মোজা পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। আগে হাতে মোজা পরতাম না, গরমে বিরক্ত লাগতো আমার খুব। কিন্তু সকালে হৃদ ভাই আমার হাতে এই মোজা জোড়া তুলে দিয়ে বলল, নিজেকে হেফাজত রাখতে। আমি শুরু থেকেই নিজের আবেগের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। কার কাছে আবেগ লুকিয়ে রাখবো? এই মানুষটাই তো এখন আমার সব। এর কাছে আবেগ লুকিয়ে রাখার কোনো মানেই হয় না। আর কিছু ভাবতে পারছি না। তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। যে যা ভাববে ভাবুক, কষ্টটা তো আমার আর কেউ বুঝবে না। বাবা মা গাড়িতে উঠে গেল। তার থেকে বিদায় নিয়ে আমিও উঠে গেলাম গাড়িতে। একটু পরে গাড়ি ছেড়ে দিল। জানালার পাশে সিট আমার। জানালা দিয়ে তাকিয়ে আছি তার দিকে। তিনি একটু মুচকি হেসে হাত নাড়িয়ে আমায় বিদায় জানালো। সোজা রাস্তা, গাড়ি কিছুটা দূরে চলে এসেছে। আমি জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে আছি। যতক্ষণ তাকে দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকিয়েই রইলাম। পাশ থেকে মা বলল, এবার মাথাটা ভেতরে গিয়ে ঢোকা, নাহলে অপর পাশ থেকে গাড়ি এসে একেবারে মেরে দেবে। আমি মাথাটা ভেতরে এনে এবার বসে রইলাম। চুপচাপে বসে আছি। খুব কান্না পাচ্ছে আমার। এই কয়দিনে খুব আপন হয়ে গেছে ওই বাড়ির প্রতিটা মানুষ। বাস থেকে নেমেই একটা সিএনজি নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। গ্রামীণ রাস্তা, দুই পাশে সারি সারি গাছ, দুই পাশেই ধান ক্ষেত। মেইন রোডে তীব্র গতিতে গাড়ি চলছে। মনে হচ্ছে 10-12 বছর পর আজ নিজের এলাকায় ফিরে এসেছি। একটু দূরেই একটা ছোটোখাটো মার্কেট। ওই মার্কেট পার হলেই কলেজ, আর কলেজের একটু পাশেই তার বাড়ি। কিছুটা আসতেই দেখি কিছু মানুষের ভিড়। রাস্তার পাশে অনেকগুলো মানুষ ভিড় করে চেয়ারম্যানের সাথে কথা বলছে। তার একটু দূরেই বাইকের ওপরে বসে কারোর সাথে ফোনে কথা বলছে আসিফ। তার সাথে আরও অনেকগুলো ছেলে অনেকগুলো বাইক দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আর একটু দূরেই চেয়ারম্যান চাচা কথা বলছেন অন্যান্য মানুষদের সাথে। আসিফকে দেখেই আমার বুকটা ধুকধুক করতে শুরু করলো। আমি সিএনজি এর মাঝে মাথাটা লুকিয়ে নিজেকে একটু আড়াল করার চেষ্টা করলাম। সারা শরীর কাঁপছে আমার। হয়তো আমার এমন ভয়ের কারণটা বাবা বুঝতে পেরেছে, তাই আমাকে আশ্বাস দিয়ে বলল,
কিছু হবে না, আমি আছি তো। বাবা আমার হাতটা ধরতেই আমি যেন একটু ভরসা পেলাম। তবুও ভয় হচ্ছে খুব। মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুমিয়েছি আজ। অনেক রাত হয়ে গেছে। হৃদ ভাই বলেছিল রাত না জাগতে, তবুও ঘুম না আসলে আমার কি দোষ? সকাল হতেই কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো। এই সাত সকালে আবার কে আসলো? মাকে তো বললামই সকাল সকাল না ডাকতে। বাইরে বাতাস বইছে খুব। মনে হচ্ছে সকাল সকালই বৃষ্টি হবে আজ। একটু শীতল ভাব নিয়েই কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছি আমি। কে ডাকছে তা দেখারও আমার ইচ্ছে নেই। কম্বলটা আরও টেনে আরাম করে গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ওদিকে দরজায় ঠকঠক আওয়াজ বেড়েই চলল। মা অথবা বাবা হলে এতক্ষণে মুখে ডাকতো। এ কোন ননসেন্স কে জানে। এক রাশ বিরক্তি নিয়ে উঠে দরজার কাছে গেলাম দরজা খুলতে। সাবিয়া এসে রুমে ঢুকেই একটু জয়ী ভঙ্গি নিয়ে বলল, সারপ্রাইজ। কিন্তু আমার মাঝে তেমন একটা প্রতিক্রিয়া না দেখে সে বলল, কিরে খুশি হসনি আমি এসছি বলে? এটা বলতেই এই সকাল সকাল এসে ডেকে তুললি কেন আমায়? আমি এটা বললাম। বাহ, জামাইয়ের বাড়ি থেকে এসে এত পরিবর্তন। আচ্ছা ভালো, এখন আর আমাদের চোখে লাগে না। থাক তুই, আমি গেলাম। আমি একটা হাই তুলে বললাম, এত ঢং না করে রুমে আয়। সাবিয়া আর কিছু না বলে রুমে এসে বসলো। আমি ব্রাশ আর পেস্ট নিতে নিতে তাকে বললাম, এত সকাল সকাল কাহিনী কি? বললাম না সারপ্রাইজ। আচ্ছা, তবে একটা ঝামেলায় পড়ে গেলাম রে আরু। কি হলো আবার? সাব্বিরের সাথে ঝগড়া হয়েছে আবার? না রে বাবা, আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর তুই তো জানিসই সাব্বির এখনও বেকার, নিজের পায়ে দাঁড়াতে পারেনি। এই সাব্বিরের কথা বলেও এখন কোনো লাভ হবে না। কি বলিস? তোর তো এখনও পরীক্ষাটাও শেষ হয়নি। কি করবো বল, অভাবের সংসার। বাবার কাছে একটু সময় চাইছি, তাও দিতে রাজি না। এখন আমি কি করব বলতো? আমি খুব স্বাভাবিকভাবেই বললাম, রাজি হয়ে যা। সে একটু অবাক হয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব? আর তুই তো জানিসই আমি সাব্বিরকে কতটা ভালোবাসি। আমি তার দিকে চেয়ে বললাম, আমার কথাটা তো আগে শোন। সাবিয়া শান্ত হয়ে বলল, আচ্ছা বল। তুই তো সেলাইয়ের কাজ পারিস তাই না? বাড়ি। তুই তোর বাবাকে বলবি যে তুই রাজি আছিস, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুই তোর বাবাকে বলবি যে তুই একটা কাঁথা সেলাই করবি, আর সেই কাঁথা সেলাই শেষ হলেই তোর বিয়ের কথাবার্তা এগোতে। সাবিয়া একটু মন খারাপ করে বলল, তাতে আর কয়দিনই বা সময় পাবো? অল্প অল্প করে সেলাই করলেও খুব জোর 1 থেকে 1.5 মাস সময় পাওয়া যাবে। আরে না বোকামে, অনেক দিন সময় পাবি। তুই যতদিন যাস ততদিন সময় পাবি। সাবিয়া একটু অবাক হয়ে বলল, কিভাবে? দিনে যেটুকু সেলাই করবি, রাতে বসে সেটুকু খুলে ফেলবি। এভাবেই কম করে হলেও মাস 4 তো পাবি প্যারামুক্ত থাকতে। আর ততদিনে সাব্বির ভাইয়েরকে চেষ্টা কর চাকরির জন্য। সাব্বির ভাইয়েরকে বল চাকরির জন্য চেষ্টা করতে। আশা করি সেও পেয়ে যাবে ততদিনে চাকরি। তারপর তোর বাসায় প্রস্তাব পাঠিয়ে দেবে। আমার কথা শেষ হতেই হুট করে সাবিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, এই জন্যই তো বুদ্ধির জন্য সব সময় তোর কাছে আমি আসি। আচ্ছা এখন বস, আমি ফ্রেশ হয়ে আসছি। শোন। আমি ঘুরে তাকিয়ে বললাম, আবার কি? গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি সূর্য নামের ছেলেটা আমার বাসার সামনে এসে ঘুরঘুর করে। আমি কোথাও গেলেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আমি সাবিয়ার পাশে এসে বসে বললাম, কোন সূর্য? আসিফের সাথে থাকে ওই যে বদমাস সূর্য, ওই ছেলেটা? তখন সাবিয়া বলছে, আমি একটু বিরক্তি ভাব নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। এই ছেলেগুলো পেয়েছেটা কি? আমাকে ছেড়ে এখন আমার বান্ধবীর দিকে নজর দিচ্ছে। সাবিয়া পেছন থেকে বলল, আচ্ছা আমি এখন আসি, তুই রেডি থাকিস কলেজে যাওয়ার সময়। ডাক দেবো কেমন? আমি সাবিয়ার দিকে চেয়ে বললাম, এখন যাবি না, নাস্তা করে যাবি। বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। বাড়ির সামনেই কলেজ। রিক্সা নিয়ে গেলে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগে। আমি আর সাবিয়া রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। সাবিয়া শুধু বারবার হৃদ ভাই সম্পর্কে নানা রকম প্রশ্ন করছে। যেতে যেতে নিরামিষের কাহিনীগুলো আমি সব তাকে বর্ণনা করলাম। তারপর তাকে রিক্সা থেকে তার পড়ে যাওয়ার ঘটনাটাও বললাম। এটা শুনে তো সাবিয়া হাসতে হাসতে শেষ। একটু যেতেই চোখে পড়লো সামনে থাকা ছেলেটার ওপর। আসিফ দাঁড়িয়ে আছে সামনে। সে হাত দিয়ে রিক্সাটা থামিয়ে আমার কাছে এসে বসলো। অনেক সাহস দেখিয়েছিস তুই, পরিণাম তো তোকে ভোগ করতে হবেই, বলেই সে চলে গেল। আমি একটু অবাক হলাম তার আচরণ দেখে। আগের থেকে অনেক পরিবর্তন। আগের মতন থাকলে হয়তো এখনই আমাকে মেরে ধরে হয় তুলে নিয়ে যেত, আর নইলে বেইজ্জতি করে ছাড়ত। ক্লাস ও প্রাইভেট শেষে বিকেলবেলায় বাসায় ফেরার সময় আসিফকে আর দেখলাম না।
এটা খুব স্বাভাবিকভাবেই নিলাম। ভাবলাম লোকটা হয়তো একটু ভালোভাবে মেনে নিচ্ছে আমাদের ব্যাপারটা, যাক মেনে নিলেই বাঁচি। সন্ধ্যার সময় পড়তে বসে হৃদ ভাইয়াকে ফোন দিলাম। কথা বলতে ইচ্ছে হচ্ছিল খুব, কিন্তু তার হলো না। বেটা এমনি নিরামিষ, তার উপরে আবার ছিল হসপিটালে। কথা বলার বিপরীতে আরও উল্টোপাল্টা জ্ঞান দিয়ে আমাকে রেখে দিল ফোনটা। রাতে খেতে বসলে মাকে আজকের কাহিনীটা বললাম যে আসিফ হয়তো একটু চেঞ্জ হয়েছে, না হলে ওই দিন ফোন দিয়ে যেভাবে কথা বললো আর আজকের বিষয়টা পুরোপুরি আলাদা। মা তখন বলল সামনে চেয়ারম্যানের ইলেকশন, আর গতকাল ওই সব বিষয়েই ভিড় জমেছিল রাস্তায়। এই সময়টায় হয়তো সকলের থেকে পিঠ বাঁচিয়ে চলতে চাইছে, তাই হয়তো বিহেভিয়ার চেঞ্জ হয়েছে। তবে কুকুরের লেজ কখনো সোজা হয় না, ওদের থেকে দূরে থাকাই ভালো। আমি কিছু না বলে মাথা নাড়ালাম আর চুপচাপ খেতে লাগলাম। তখন গভীর রাত, প্রায় 2টো বাজে। বাইরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। এই কয়দিন প্রচুর বৃষ্টি হয়েছে, এবং এত বৃষ্টি হয়েছে যে রাস্তাঘাট সব জলে জলাকার হয়ে আছে। আমি বিছানায় এক কাত হয়ে শুয়ে আছি, ঘুম আসছে না। রাত হলেই শুধু সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে। গতকাল রাতে এই কারণেই আমার ঘুম হয়নি। ডান কাত থেকে বাম কাত হলাম। ফোনটা হাতে নিয়ে দেখি 2:10। ওয়ালপেপারে হৃদ ভাইয়ের একটা পিক সেট করা। ফোন আনলক করে কল অপশানে ঢুকে গেলাম। তবে একটা জড়তা কাজ করছে। এত রাতে ফোন করা কি ঠিক হবে, নাকি তার ঘুমে ডিস্টার্ব হবে? হলে হোক, আমার ঘুমের 12টা বাজিয়ে সে শান্তিতে ঘুমাবে তা তো হতে পারে না। তার ঘুমও আমি হারাম করব। আর কিছু না ভেবেই ফোন করেই ফেললাম আমি। একবার কল হতেই রিসিভ করলো সে। যাক, তাহলে জেগে আছে। কিন্তু কেন জেগে আছে? সেও কি আমার মতন কারো শূন্যতা অনুভব করছে? ওপাশ থেকে তার কণ্ঠস্বর ভেসে আসলো। প্রিয় গ্রাহক, আপনি যেই নাম্বারে আপনি ফোন করছেন সেই নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ভয়েস SMS পাঠাতে চাইলে তার 11 ডিজিটের মোবাইল নাম্বারটি ডায়াল করুন, আর অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এইটুকু বলেই হেসে দিল সে। অ্যাক্টিংটা পুরোপুরি ভালোভাবে করতে পারল না। তার এমন ফাজলামিতে আমার কি রাগ করা দরকার নাকি হাসা দরকার ওটাও বুঝে উঠতে পারছি না। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, এত রাত জেগে আছেন কেন? এমনি কাজ ছিল তাই। এত রাতে আপনার আবার কিসের কাজ? ছিল, তুমি বুঝবে না। বুঝেছি, আমাকে মিস করছিলেন তাই না? তোমার মতন তো আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমাকে মিস করব। সত্যি মিস করেননি? রাতে খেয়েছো? আপনি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছেন। কখন? যেটা বলছি সেটার উত্তর দেন। আপনি আমাকে মিস করেছিলেন? কতটুকু? একটুও না। আপনার থেকে কখনোই সোজা উত্তর পাই না আমি। হা হা হা, আপনি আসলে একটা খবিশ। ফোন রাখলাম আমি, বাই। সকাল 8টা। নাস্তা শেষে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল হৃদ। হৃদের বাবা এখনও অফিসে যায়নি, সোফায় বসে পত্রিকার চোখ বোলাচ্ছে। আজকাল পত্রিকা খুললেই শুধু খুন, ধর্ষণ, অপহরণের নিউজ ভেসে ওঠে। বাবার থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় বাবা পিছন থেকে ডেকে বলল, হৃদ শোন, তোর সাথে কথা আছে। হৃদ এসে বাবার পাশে বসলো। বলল, জি বাবা বলেন। আরশির পরীক্ষার কয়দিন বাকি আছে? মাসখানেক আছে বাবা। উনি পত্রিকাটা রেখে বলল, শুনলাম তোকে নাকি আজকাল কারা যেন হুমকি ধামকি দেয়। বাবার মুখে এমন কথায় চমকে উঠে হৃদ। হুমকি ধামকির বিষয়গুলো তো আমি আর কাউকে বলিনি, শুধুমাত্র সেই আগন্তুকই জানে। তাহলে বাবা কী করে জানলো? মনে মনে ভাবছে হৃদ। হৃদ আমতামতা করতে করতে বলল, কই না তো বাবা, তোমাকে কে বললো এসব? কিন্তু উনি ছেলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, কোনো সমস্যা হলে নির্জনকে বলবি, সে সব সামলে নেবে। নিজে আগ বাড়িয়ে কিছু করতে যাস না, বেকার ঝামেলায় জড়িয়ে লাভ নেই। বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল হৃদ। মাথায় ঢুকছে না এত কিছু সে কিভাবে জানলো। বাড়িতে বড় চাচি এসেছে। উনি একটু একরোখা প্রকৃতির মানুষ, নিজে যা বোঝে তাই। আমি ওনাকে সালাম দিয়ে কথা বলে মাকে ডাকতে গেলাম। এটুকু পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে ওই যে একরোখা প্রকৃতির, আগের মতন পায়ে ধরে সালাম না করায় ঘোর বিরোধিতা। মায়ের সাথে বসে বসে গল্প করছে, আর আমাকে পাঠানো হয়েছে তাদের জন্য চা বানাতে। বড় চাচি সোফার একপাশে আরাম করে বসে বলল, আরুকে দেখতে এলাম। গতকাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আরুকে নিয়ে। তার মানে এটা নিশ্চিত সামনে আরুর একটা বিপদ ঘটতে চলেছে। আমি চা বানাতে বানাতে তাদের কথা শুনে আমার বুকটা যেন ধক করে উঠল। বড় চাচির এই কথা সত্যি। তিনি কাউকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখলে তা অবশ্যই সত্যি হয়ে যায়। প্রথমে আমি এটা বিশ্বাস করতাম না, তবে কয়েক বছর আগে তিনি ঠিকই এইভাবে বলেছিলেন আমার মেজো কাকার ছেলে অভি ভাইয়াকে নিয়ে।
তাকে নিয়েও নাকি তিনি একটা খারাপ স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে দেখেছিলেন যে রাস্তা পার হওয়ার সময় একটা বড় ট্রাক এসে অভিভাইয়াকে ধাক্কা দিয়েছে। অভিভাইয়া তো এসবে বিশ্বাস করতো না। মেজো চাচি অনেক বারণ করা সত্ত্বেও সে ঘর থেকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে দেখা করার জন্য। একটা বাইক নিয়ে চলে গেল। ঠিক ওই দিনই বড় একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরেছিল, আর হাসপাতালে নেওয়ার পরই মারা যায় সে। যার কারণে মেজো চাচা 3 রাত গাছের সাথে তাকে বেঁধে রেখেছিল, বলেছিল যে তুই আর কোনোদিনও ঘুমাবি না। তারপর থেকে অলক্ষণে মহিলা বললে এলাকার সবাই এক নামেই তাকে চেনে, কারণ সে যে দুঃস্বপ্ন দেখে তাই সত্যি হয়ে যায়। আমি তাদের সামনে চা রেখে চুপচাপ সেখান থেকে সরে গেলাম। স্বপ্নের বর্ণনা শোনার ইচ্ছা নেই আমার। যদি তার স্বপ্নটা খুব ভয়ঙ্কর হয় তাহলে আমার ঘুমটাই হারাম হয়ে যাবে। তার চেয়ে বরং না শোনাই ভালো। ভাগ্যে যা আছে তাই হবে। আপুকে আজ এই বাড়িতে নিয়ে আসছে। আপু অন্তঃসত্ত্বা, 7 মাস চলছে তা। মা বলল এখানে এসে কয়েকদিন থেকে যেতে। আপুর নাম আর আমার নাম মিলিয়ে রাখা হয়েছিল, আরশি আর আরুষি। আবার অনেকে আরিশা বলেও ডাকে। আবার দুজনকে আমার বাবা মা আরু নামেই ডাকতো। আরু বললে আমরা দুজনেই সাড়া দিতাম। পরবর্তীতে দুজনার এই সমস্যার জন্য আপুকে আরিশা বলেই ডাকতো আর আমাকে আরু বলেই ডাকে। আপুকে নিয়ে আসছে, এতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। কতদিন 2 বোন মিলে একসাথে আড্ডা দেওয়া হয় না, আজ অনেক রাত অবধি আড্ডা দেবো দুজন মিলে। মা রান্না করছিল, আমি মায়ের রান্না করার পাশে গিয়ে দাঁড়ালাম। মা আমার দিকে চেয়ে বলল, কিরে কিছু বলবি? আমাকে রান্না শেখাবে মা? তোর না কদিন পর এক্সাম, যা এখন গিয়ে পড়ায় মন দে, রান্না পরেও শিখতে পারবি। আমি চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছি। মা আমার দিকে চেয়ে বলল, চেয়ারম্যানের ছেলে এখনও কি তোকে ডিস্টার্ব করছে? আমি 2 দিকে মাথা নাড়িয়ে বললাম, আগের মতো না। মা রান্না করায় মনোযোগ দিয়ে বলল, তবুও সাবধানে থাকবি। 2 দিন পর চেয়ারম্যানের ইলেকশন, হয়তো এই কারণেই চুপ আছে। আর রিতকে কিছু বলিস না, এতে আরও ঝামেলা বাড়বে। সুন্দরভাবে এক্সামটা শেষ করে নে, এরপর আর কোনো চিন্তা নেই। আমি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। রুমে আপু বসে আছে। আমি ছোট একটা প্লেটে আপেল কেটে আপুর কাছে নিয়ে গেলাম। আপুর পাশে বসে প্লেটটা তার দিকে দিয়ে বললাম, আপু আগে থেকে কিন্তু মোটি হয়ে যাচ্ছিস। আমার কথায় একটু হাসলো আপু, সাথে সাথে আমিও হেসে দিলাম। আমি খুব আগ্রহ দৃষ্টিতে আপুর দিকে চেয়ে বললাম, এই সময়টা কেমন লাগে আপু? মানে অনুভূতিটা কেমন? আমার না খুব জানতে ইচ্ছা করছে। আপু পেটে হাত রেখে বলল, সব অনুভূতি মুখে প্রকাশ করা যায় না রে। অনুভূতিটা আমি বড্ড অনুভব করি, কিন্তু প্রকাশ করতে পারি না। তুই কখনো আমার জায়গায় আসলে তারপর বুঝবি। আমি মনে মনে বললাম, আমার আর তোমার জায়গায় আসা হবে না আপু। যে নিরামিষের কাছে তুলে দিয়েছো, একবার হাত ধরলেই 3 বার সরি বলে। আপু আপেল খেতে খেতে বলল, কিছু বললি? আমি কথা খুঁজে না পেয়ে বললাম, না কিছু না। আজকের পর্ব এইটুকুই। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তাই কিছু পরপর পর্ব আপলোড করা হবে। আপনারা সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।